সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দিনভর জনদুর্ভোগ। 1 ঘন্টা পরই শাহবাগ মোড় ছেড়ে গেলেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। কোটা সংস্কারের আন্দোলন বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান ভিন্ন মেরুতে। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। দলীয় লোকজনকে নিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। উত্তরের কয়েকটি নদ নদী এখনও বিপদসীমার উপরে, পানিবন্দী অসংখ্য মানুষ। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে আজ তলিয়ে গেল রাজধানীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসীরা। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল 11টা, রাজধানীর ব্যস্ততম একটি সড়কের চিত্র এটি। কারওয়ানবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এই সড়কে হাঁটু পানি। তেজগাঁও রেল স্টেশনের সামনের রেল লাইনও পানির নিচে, ফলে এভাবেই ঝুঁকি নিয়ে চলে ট্রেন। এছাড়া শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার মূল সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি জমে যায় ভেতরের সড়কগুলোতেও। তেজতুরি বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। অনেক কষ্ট, অনেক সমস্যা, ভাঙ্গা ডুঙ্গা রাস্তা আছে, গাড়ির কাইতে। আমি সদরঘাট থেকে আসছি, পল্টন, তারপরে বিজয়নগর, পুরা এরিয়াটায় পানিতে মোটামুটি রাস্তাঘাট ভরপুর পানি এবং অনেক গাড়ি নষ্ট হয়েছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ সারা দেশে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। আমরা 2 দিনের একটা পূর্বাভাস দিয়েছি, তো সেক্ষেত্রে আগামী পরশু দিন অর্থাৎ 13 জুলাই থেকে অ্যাক্টিভিটিটা কিছুটা কমে আসবে। তার মানে এই নয় যে বৃষ্টিপাত থাকবে না, বর্ষাকালে বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা কমে আসবে। এবং এই বৃষ্টিপাতে ভারী বর্ষণের কারণে আমরা কিন্তু ল্যান্ডস্লাইডের কথাও বলেছি। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ 309 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বৃষ্টি আর জলাবদ্ধতায় রাজধানীর কারওয়ানবাজারে সবজি বিক্রিতে ভাটা পড়ে। আজ ছুটির দিনে ক্রেতা ছিল না বললেই চলে, তাই দাম ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। শুক্রবার বিকালের চিত্র এটা। তখনও প্রায় পানিবন্দী কারওয়ানবাজারের সবজি পট্টি। বেশিরভাগ অস্থায়ী দোকান গুটিয়ে নিয়েছেন বিক্রেতারা। দিনের শুরুতে টানা বৃষ্টিতে বাজার ক্রেতা শূন্য থাকলেও জুমার নামাজের পর থেকে দেখা মেলে 2-1 জনের। তবে বিক্রি বাট্টা খুবই কম, এর সুবিধা পান ক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় আজকে বাজার সস্তায় আছে, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে। খুব সস্তা, 1 ডজন 30 টাকা। তো সুন্দর সুন্দর লেবু 1 ডজন 30 টাকা, কচুরমুখী নিয়েছি 50 টাকা, তারপর আপনার বেগুন, পটল 1 কেজি 90 টাকাতে নিয়েছি। তো আমি মনে করি ওভারঅল এখন যে বর্তমান বাজার আছে ওভারঅল গুড। বিক্রেতারা বলছেন নষ্ট হওয়ার ভয়ে দাম কিছুটা কম নিচ্ছেন তারা। ক্রেতারা আসে না, কালকে দাম কমতে আর কি করবো, পাইকারিরা যারা মাল যদি থিয়ে দেয় পরবর্তীতে নষ্ট হয়ে যাবে, এই কারণে দাম কমতে আছে বর্তমানে। বৃষ্টি হলে প্রায় সময়ই আলোচনায় থাকে কাঁচামরিচ। দোকান ভেদে কেজি প্রতি 220 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগের থেকে কম বলে দাবি বিক্রেতাদের। যদিও ক্রেতারা বলছেন এ দামও বাড়তি। আমি দেশিটাই নিলাম 260 টাকা হিসাবে আধা কেজি নিলাম। আমার এই সাংসারিক জীবনে আমি এই প্রথম 260 টাকা কেজি হিসাবে মরিচ কিনলাম। কালকে ছিল 300, আজকে হচ্ছে 250। আজ কমে যে ইন্ডিয়ান ঢুকিছে, এলসি ঢুকিছে, কালকে আবার ঢুকবে না, কাল আবার বেশি হতে পারে কাঁচা মাল। ব্যবসায়ীরা জানিয়েছেন বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কম হয়, এর নেতিবাচক প্রভাব পড়ে কয়েকদিন পর। যারা বেচতে না পারছে তারা কিছু মাল রেখে দিয়েছে বা রয়ে গেছে। এখন মোকামের থেকে মাল এই বৃষ্টির কারণে কম আসতে পারে, কালকে দাম কিছুটা বাড়তে পারে। বৃষ্টিতে মাল ক্ষেতের থেকে যদি গৃহস্থরা না তুলতে পারে, আমদানি যদি না হয়, তাহলে তো স্বাভাবিক দাম বেড়ে যাবে। এদিকে আলু, পেঁয়াজ, রসুন সহ অন্যান্য নিত্যপণ্য আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে।
মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করলেও 1 ঘন্টা পরে তারা সরে যান। কাল সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠকের পর বিকেলে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা। কোটা সংস্কারের আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 4টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে কয়েকটি হল প্রদক্ষিণ করেন। সাড়ে 5টার দিকে ক্যাম্পাস থেকে শাহবাগের দিকে এগুতে থাকেন শিক্ষার্থীরা। তারা মোড়ে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জনভোগান্তির সৃষ্টি হয়। বৃহস্পতিবার দেশের কয়েকটি জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের ঠেকানো যাবে না। আমাদের দাবি আদালতের কাছে না, আমরা বিচার বিভাগের কাছে কিছু জানতে চাই নাই। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই সংসদে আইন পাশ করে কোটা প্রথার একটা সুরাহা করা হোক। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। এখন তারা যদি ভয় দেখানোর চেষ্টা করে, ভয় কতক্ষণ পর্যন্ত দেখাতে পারবে? আমরা আশা করি সরকার অতি দ্রুত শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাদের ক্যাম্পাসে ফিরে যাবে। যৌক্তিক পর্যায়ে কোটা নিয়ে আসবো, যেটা আমরা 5% দাবি করেছি, সেটা সরকার মানার সাথে সাথে আমরা রাজপথ ছেড়ে আমাদের বড় টেবিলে চলে যাব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, কারণ আমরা অন্য কোনো দাবি করতেছি না। সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন বলে আবারও জানান আন্দোলনকারীরা। চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠিপেটা করা হয়, বেরোবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে চড়থাপ্পড় মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ সরল এক দফা দাবি বৈষম্য নিরসনে, সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদে আইন পাশ করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে নেয়। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঘণ্টাখানিক পর শাহবাগ ছেড়ে যান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে বলে আশা করেন আইনমন্ত্রী। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। মেধাবীদের বাদ দিয়ে দলীয় লোকজনের মাধ্যমে সবকিছু পরিচালনা করা হলে বাংলাদেশ ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সরকারি চাকরিতে কোটার বিষয়ে তিনি মন্তব্য করেন। ঢাকা শহর তো ডুবে যাবে, মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা এই কাজকর্ম করে, প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে।
দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে ইসরায়েলি হামলার মধ্যে গাজায় স্বজন হারানো কিশোরীদের বক্সিং প্রশিক্ষণ নিয়ে একটি প্রতিবেদন। চলে যাচ্ছি পরের সংবাদে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কয়েকটি নদ নদী বিপদসীমার উপরে রয়েছে। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে পর্যটন শহর কক্সবাজারের লক্ষাধিক মানুষ। প্লাবিত হয়েছে প্রায় 2000 ঘরবাড়ি। পানিতে তলিয়ে আছে শহরের কলাতলির হোটেল মোটেল জোন ও বার্মিজ মার্কেট সহ বিভিন্ন এলাকা। পৌরসভার কুতুবদিয়া পাড়া এলাকার 1500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। খাবার ও সুপেয় পানির সংকটে আছে অন্তত 5000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বসতি স্থাপন ও পাহাড় কাটা বন্ধ না হওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কক্সবাজারের নির্বাঞ্চল প্লাবিত হচ্ছে। আমাদের ঘর বাড়ি ঢুকে গেছে, মানে এটা 3 দিন পর্যন্ত রান্না বান্না করিতে পারে না, করি না পারে, মানুষ হাইট না পারে, ঘর বাড়ি ফেলাই রে। প্রায় 1000-2000 ঘর বাড়ি প্রায় তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সহায়তা চাইলেন স্থানীয় কাউন্সিলর। আমরা সকলে মিলে নালা দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, নালা প্রশস্ত করি, পাগাটাটা বন্ধ করি, নালাতে যাতে মাটি ভরাট না হয়। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলার 50টি ইউনিয়নের অন্তত 3 লাখ মানুষ। যমুনা নদীর পানি বাড়তে থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ আছে 350টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও 19টি কমিউনিটি ক্লিনিক। ঘর দরজা সবকিছু ডুবে গেছে গা, আমাদের ওখানে কর্মস্থান সবকিছু বদ্ধ হয়ে গেছে গা। খুব কষ্ট আছে, ভাড়া বাড়ি ঘর পানি হয়ে ডুবে গেছে গা। আজকের মধ্যে গরু নিয়ে আসি, খাওয়া নেই, দাওয়া নেই, কি খাই গরুর খাওয়া নেই। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ পয়েন্টে 10 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5 উপজেলার চরাঞ্চল বেষ্টিত 34টি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যা আশ্রয় কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছেন না বানভাসী মানুষ। বন্যা কবলিত এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও ভেলা। নিম্নাঞ্চলের 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ বন্যা কবলিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। নওগাঁর আত্রাই নদীর পানি মান্দা উপজেলার যোধবাজার পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আত্রাই নদীর ধামিরহাট উপজেলার শিমুলতলি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। 2022-এর ভয়াবহ বন্যার ক্ষত শুকানোর আগেই আবার 2 দফা বন্যায় ভাসল সুনামগঞ্জ। এরই মধ্যে পানিতে তলিয়ে ক্ষতির মুখে পড়েছে 610 কিলোমিটার সড়ক আর অসংখ্য কালভার্ট ও ব্রিজ। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। সংশ্লিষ্টরা জানিয়েছেন সড়ক পুনর্নির্মাণের প্রয়োজন 1250 কোটি টাকা। বন্যার পানির স্রোতে বেশিরভাগ সড়কেরই এই অবস্থা। উঠে গেছে কার্পেটিং, বিভিন্ন স্থানে 30টি সেতু ও কালভার্ট ভেঙে যাওয়ায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলা সহ অনেক জায়গায় কালভার্ট, ব্রিজ ভেঙে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েক লাখ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কে চলাচল করছেন সবাই। বন্যায় রাস্তাঘাট তো বিরাট ক্ষতি হয়ে গেছে, আমরা চলাচল করতে খুবই সমস্যা হয়। পুরুষ লোক যাইতে না, বুল বাচ্চা কাচ্চা মেয়ে লোক কিভাবে যাত্রী হরতেছে। ছাত্রছাত্রী যাইতে পারে না, আমরা যাইতে পারি না, রোগী যাইতে পারে না। তার প্রতি আমরা আকুল আবেদন, দ্রুত গতিতে আমরা শুরু করে যাতে পানিটা না ঢুকে। সবাই 1-2 জন মনে হয় আমরা আসা যাওয়া যায় না। অনেক ডেলিভারি রোগী আছে, এরাও আনতে কষ্ট হয়। বাজারেও যাইতে পারে না, ফুলতো আনতে পারে না, খাইতে পারে না, ফুলতো স্কুলেও যাইতে পারে না। ধান, সবজি, আনাজপাতি যা আছে সবটা পানি নষ্ট করে রেখেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির আওতাধীন সড়ক। 500 কিলোমিটার রাস্তা এবং 866 মিটার
ব্রিজ কাভার নষ্ট হয়েছে, এগুলো মেরামত করতে আমাদের 926 কোটি টাকার প্রয়োজন হবে। প্রায় 115 কিলোমিটার সড়ক এবং প্রায় 30টি সেতু কালভার্টের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য 350 কোটি টাকা একটা অ্যাসেসমেন্ট আমরা করেছি। এছাড়া বন্যায় সুনামগঞ্জে 10,000 কৃষকের 1100 হেক্টর আউশ ধান এবং 600 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1100 হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়েছে আউশ ধান, যার বাজার মূল্য প্রায় 11 কোটি টাকার মতো, এবং সবজি প্রায় 600 হেক্টর জমির ক্ষতি হয়েছে, যার বাজার মূল্য 33 কোটি। জেলার অনেক সড়ক এখনও পানিতে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। কেউ ডাকেন গরিবের হোটেল, কেউ বা জয়নালের হোটেল। ভিক্ষুক, পথচারী সহ ক্ষুধার্তদের কাছে এখন এসব নামেই পরিচিত বরগুনার ভাই ভাই হোটেলটি। 24 বছর ধরে সপ্তাহে একবেলা সেখানে বিনা পয়সায় খাচ্ছেন অসহায় মানুষজন। জয়নাল আবেদিনের বাবা মা মারা যান 1999 সালে। এরপর থেকেই সপ্তাহের প্রতি বুধবার গরিব অসহায়দের একবেলা খাবার দেয়া শুরু করেন তিনি। 2016 সালে জয়নাল মারা গেলেও খাবার বিতরণ থামেনি। বরগুনার আমতলী উপজেলার মেয়র মার্কেটে এখন তার ছেলেরা চালান ভাই ভাই হোটেল। খাবারের তালিকায় কোনোদিন থাকে ভাত, গরুর মাংস, কোনোদিন মুরগির মাংস, মাছ, মাঝে মধ্যে খিচুড়ি থাকে। এছাড়া থাকে মৌসুমি ফল, আম, কাঁঠালও। অনেকে হোটেলে বসে খেয়ে যান, আবার অনেকে নিয়েও যান পরিবারের জন্য। আমি পেটে নিয়ে পেটে বুধবার আইয়ে নি হ্যাঁ পাঙ্গাস মাছ দিয়া মুখ আসে বাড়ি বিয়েতে খাইতে না, কত কষ্ট করে খাই বিয়ে খাই। বিনামূল্যে পেট ভরে খেতে পেরে খুশি অসহায় মানুষেরা। আমরা দোয়া করি আল্লাহ পাক তারে খাওয়ানোর তৌফিক দেয়, আরও জানি সে এরকম আমাকে ল্যাংরা খরাতি আছে যারা একজনের সবাই 2টা ডাইল ভাত সে খাওয়াইতে পারে। আমি আইছি একজন নতুন, আর আইনি এই সময় ভাত তো খাইনি, আমার গাড়ি গিরে আসছে না, খাইয়ে নিয়ে বাড়ি নিয়ে যাবে খাওয়ায়। অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিয়ে শান্তি খুঁজে পান হোটেল মালিকরা। আমরা যতদিন বেঁচে থাকবো, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, এরকম যত আসুক। আজকে আমার মনে হয় যে 150 ওভার হয়েছে, আমাদের এতে অনুমানে 150 আজকে ওভার হয়েছে। তো আশা করি আরও ভবিষ্যতে আরও যত আসবে আমরা দেবো, এতে কোনো কৃপণতা করবো না। যতদিন এই হোটেল থাকবে ততদিন গরিব অসহায়দের খাবার খাওয়ানোর কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন বলে পরিচয় করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে চলমান ন্যাটো সম্মেলনে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভুল করেন তিনি। জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্টের নামে পরিচয় করিয়ে দেওয়ার পর দ্রুত নিজেকে সংশোধন করে নেন বাইডেন। পরে তিনি বলেন জেলেনস্কি পুতিনের চেয়ে ভালো। বাইডেনের এমন ভুল হেসে উড়িয়ে দেন জেলেনস্কি। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে একই দিন অন্য এক জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করেন জো বাইডেন। নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে পড়েছে 2টি যাত্রীবাহী বাস। এই সময় বাস দুটিতে 63 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 3 জন সাঁতরে উঠে আসেন। এখনও নিখোঁজ আছে 60 জন। কর্তৃপক্ষ জানিয়েছে অতিরিক্ত স্রোতে বাস দুটি ভেসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শুক্রবার ভোরে 2টি যাত্রীবাহী বাস ত্রিশুলি নামের নদীতে পড়ে যায়। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল সব সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে সহায়তার নির্দেশ দিয়েছেন। লর্ডস টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন 41 বছর বয়সী ইংলিশ ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসন। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের এই টেস্টটি তার ক্যারিয়ারের শেষ। তাই প্রথম দিন থেকেই ম্যাচটি হয়ে যায় অ্যান্ডারসনের টেস্ট। লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 2.5 দিনে ইনিংস ও 114 রানে হারিয়ে দিল ইংল্যান্ড। জীবনের শেষ টেস্টে 4 উইকেট নিয়ে 41 বছরের বোলার বুঝিয়ে দিলেন আরও কিছুদিন খেলতে পারতেন। 704টি টেস্ট উইকেট নিয়ে ক্রিকেট জীবন শেষ করলেন অ্যান্ডারসন।
কোপা আমেরিকা আর ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াই ঘিরে উন্মাদনায় ভাসছে বিশ্বের দুই মেরুর ফুটবল প্রেমীরা। এই দুই আসরের টিকিটের চাহিদা বেড়েছে ব্যাপক। কোপা আমেরিকার ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম উঠেছে $2,000। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শেষ মহারণের মঞ্চে নামার অপেক্ষায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর প্রতিপক্ষ কলম্বিয়া দীর্ঘ 28 বছর পর খেলবে কোপা আমেরিকার ফাইনালে। অন্যদিকে ইউরোর ফাইনালে গতিময় ফুটবল দানব স্পেনের সামনে আক্ষেপ মেটানোর অপেক্ষায় ইংল্যান্ড। তাই তো এক মাস বুঁদ হয়ে থাকা আসর দুটির ফাইনাল নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন বলছে সর্বনিম্ন $2,137 বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট। দ্য অ্যাথলেটিকের মতে টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে $200 পাওয়া গেছে টিকিট, ফাইনালে তা বেড়ে গেছে প্রায় 10 গুণ। তাই তো ফাইনালের টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে $4,024। এই ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে $66,765। এদিকে দীর্ঘ 12 বছর পর ইউরো ফাইনালে স্পেন, আর কখনো ইউরো শিরোপা জিততে না পারা ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে। তাই তো এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে বেশ আগ্রহ থাকলেও নাগালের মধ্যে টিকিটের মূল্য রেখেছে উয়েফা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য $103 আর সর্বোচ্চ মূল্য $2,177। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল 6টায় শুরু হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগের রাত 1টায় জার্মানির বার্লিনে ইউরোপের সেরা হওয়ার মিশনে নামবে স্পেন ও ইংল্যান্ড। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ইউরোতে ফ্রান্সের মিশন শেষ। স্পেনের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এমবাপ্পে বাহিনী। এবার নিজের স্বপ্নের ক্লাবে নতুন যাত্রার অপেক্ষায় তিনি। তার আগেই রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিপণী বিতানে বিক্রি চলছে তার নাম্বার 9 জার্সির। তা কিনতে ভিড় জমিয়েছেন মাদ্রিদিস্তারা। ছোটবেলা যার ছবি দেয়ালে টাঙিয়ে রেখে ফুটবলার হবার স্বপ্ন দেখতেন, সেই CR7-এর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এখন অফিসিয়ালি পরিচয় পর্ব সেরে নেওয়ার অপেক্ষায় ফরাসি গ্যালাকটিকো কিলিয়ান এমবাপ্পে। তার আগেই গেল মঙ্গলবার সান্তিয়াগো বার্নাবু তার নাম্বার 9 জার্সি নিজস্ব বিপণী বিতানে সাজিয়ে রেখেছে রিয়াল প্রেমীদের জন্য, আর তা কেনার জন্য উপচে পড়া ভিড় জমিয়েছেন এমবাপ্পে সমর্থকেরা। জার্সিটি কিনতে পেরে খুব আনন্দিত, যদিও এর দাম অনেক, তারপরও আমি খুশি। প্রথমবারের মতো এমবাপ্পের জার্সি উঠেছে, তাই এখানে অনেক ভিড় লেগে আছে। তারপরও আমি আমার জার্সিটি কিনতে পেরেছি। স্প্যানিশ গণমাধ্যমের মতে এমবাপ্পের জার্সি দোকানে ওঠার 1 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। এছাড়াও অনলাইনেও তার জার্সি কেনার জন্য হিড়িক লেগে আছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দোকানে প্রবেশ করতে পেরেছি আর জার্সি কিনতে পেরেছি। 7 বছর প্রচেষ্টার পর গত 3 জুন 5 বছরের চুক্তিতে এমবাপ্পেকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোরা। ফরাসি তারকাকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী 16 জুলাই বার্নাবুতে সমর্থকদের সামনে প্রথমবারের মতো বিখ্যাত সাদা জার্সিতে হাজির হবেন এই ফরাসি তারকা, যেখানে এমবাপ্পের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় 81,000 লস ব্লাঙ্কোস সমর্থক। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবার একটি অন্যরকম খবর। ইসরায়েলি হামলার মধ্যেই স্বজন হারানো কিশোরীদের বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন গাজার এক প্রশিক্ষক। বাস্তুচ্যুত ও ভেঙে পড়া কিশোরীদের মানসিক শান্তি দেয়াই তার মূল লক্ষ্য। 9 মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিশোর কিশোরীদের বেশিরভাগই হারিয়েছেন স্বজনদের, আছেন বাস্তুচ্যুত অবস্থায়, নেই খাবার, পানি, টয়লেটের ব্যবস্থা। মানসিকভাবে ভেঙে পড়া কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে বক্সিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই উপত্যকায় অনেক দিন বক্সিং শেখাচ্ছি। হামলা শুরুর পর আমার প্রশিক্ষণ সেন্টার ধ্বংস হয়ে গেছে। আমার কাজ আমি চালিয়ে যাব। এই মেয়েগুলোর জীবনে একটি লক্ষ্য তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে বক্সিং রপ্ত করতে চাই। আন্তর্জাতিক লেভেলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের পতাকা ওড়াতে চাই। প্রশিক্ষক জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে বক্সিংয়ের প্রয়োজনীয় উপকরণ ও জায়গা নেই। তারপরও শিশুদের সামান্য স্বস্তি দিতে এই উদ্যোগ। শারীরিক কসরত এসব কিশোরীদের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসা এবং ট্রমা কাটিয়ে উঠতে সহায়তা করবে।
শারীরিক প্রশান্তির চেয়ে মানসিক প্রশান্তি এবং দৃঢ়তা এই কঠিন সময় পার করতে সহযোগিতা করবে। চলমান এই হামলায় গাজা উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজায় এখন কয়েক হাজার শিশু এতিম হয়ে পড়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দিনভর জনদুর্ভোগ। 1 ঘন্টা পরেই শাহবাগ মোড় ছেড়ে গেলেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। কোটা সংস্কারের আন্দোলন বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান ভিন্ন মেরুতে। উত্তরের কয়েকটি নদ নদী এখনও বিপদসীমার উপরে, পানিবন্দী অসংখ্য মানুষ। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। শুভরাত্রি।